বাগলুমের পর থেকে রাস্তার অবস্থা খুবই খারাপ। জানি না কতটা এই রাস্তা পাবো আমি। নেই জায়গা, নেই জায়গা, এখান দিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে চলো। এখানে গাড়িরা আমার এই গাড়িটা আর হচ্ছে না, আমার পাওয়ার ল্যাগ করছে প্রচুর। এখানে এসছি এখনো পর্যন্ত এই গাড়ি আমি পোখরায় দেখতে পেয়েছি, পোখরা ছাড়া এইসব সাইডে আমি দেখতেই পাইনি। সেকেন্ড গিয়ারে গাড়ির অবস্থা দেখো, আরো ডাউন হয়ে যাচ্ছে স্পিড, মানে যাচ্ছেই না গাড়ি, মানে এতটাই পাওয়ার ল্যাগ করছে। এত পাওয়ার কম গাড়িটাতে। ঠিক আছে চলো, এই নিয়েই যাব। রাস্তাটা দেখো দারুণ, দারুণ দারুণ রাস্তা, দারুণ। ও লাভলি, ঝর্ণাটা হচ্ছে দেখো। গুড মর্নিং ফ্রম পোখরা, নেপাল। আজকের আমাদের এখানে লাস্ট ডে। আজকের আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মুক্তিনাথের উদ্দেশ্যে। তো দেখা যাক কত দূর কী যেতে পারি না পারি। আমাদের লাগেজ ফাগেজ গুছিয়ে পুরো রেডি আমরা। এখন ঘড়িতে বাজে 7:12, আর আমরা এখান থেকে বেরিয়ে বাইরে যাব, গিয়ে একটু ব্রেকফাস্ট করব, একটু চাটা খাবো, তারপর আবার ফের আমাদের জার্নিটা স্টার্ট করব। অ্যাকচুয়ালি পুরো টেরেসের ওপরেই আমাদের এই রুমটা ছিল। এই রুমটা পুরোটাই হচ্ছে কাঁচের, এরকম মানে কাঁচ দিয়ে ঘেরার জন্য দুর্দান্ত লাগছিলো। এখান থেকে পুরোই দেখো, পুরো পেছনে পোখরা লেক, একদম পুরো দারুণ ভিউ, দারুণ ভিউ। এদিক দিয়ে পুরো একদম সুন্দর একটা ভিউ এখান থেকে কালকে আমরা পাচ্ছিলাম। আর রুম টুরটা তো আমি দিয়েই দিয়েছি প্রথম দিন এসে। তো আজকে জাস্ট প্যাকিং হয়ে গেছে, লাগেজ টাগেজ নিচে নিয়ে যাবো, এবার গোছাবো, গুছিয়ে আমরা বেরিয়ে যাব মুক্তিনাথের উদ্দেশ্যে। চলো দেখা হচ্ছে রাস্তায় পুরো মোটর ব্লগিং সেটআপে। আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই আগে। তো গুড মর্নিং ফ্রম পোখরা। আজকে আমাদের লাস্ট দিন, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকে যাব মুক্তিনাথের পথে। এখান থেকে মুক্তিনাথ 175 কিলোমিটার, 5 ঘন্টা 34 মিনিট টাইম দেখাচ্ছে। তো দেখা যাক কত দূর গিয়ে আমরা কি পৌঁছাই। গাড়ি পুরো এখনও ধুলোয় ভর্তি মারা। রেডি তো? চলো রাস্তায় দাঁড়াবো, একটু চা খেতে হবে, টিফিন করতে হবে, তারপর যাব। এই ছিল আমাদের হোটেল লেক 11। আরও এখানে হোটেল আছে, বাট এইটুকুনি ছেড়ে বেরিয়ে গেলে আর সেরকম হোটেল পাওয়া কিন্তু মুশকিল বলে আমার মনে হয়। হ্যাঁ, কারণ এই সাইডটা জয় বজরংবলী, জয় মা তারা। 7:48 বাজে, এখনও 3টে গাঁট তেল আমার আছে। 175 কিলোমিটার গিয়ে চলে আসার কথা খানিকটা। তো আজকে বেশি প্ল্যান নেই সেরকম। আজ জমসন অবধি যাওয়ার ইচ্ছে আছে, অথবা মুক্তিনাথ, দেখি কোনটা কী হয়। হোটেলের দাদা অ্যাকচুয়ালি বললেন যে এখান থেকে অনেকটা অল্টিটিউড গেন করবে, তো হুট করে আজকে জমসনে থেকে যাও, পরের দিন মুক্তিনাথ যেও, মানে মুক্তিনাথ করে আবার ব্যাক করে চলে এসো পোখরা। দেখি কি করি, যা কিছু করব সব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা কিন্তু খুব দারুণ হতে চলে যায়, মানে ধামাকা ওয়েদার থাকে, তোমাদের স্নো ক্যাম্প মাউন্টেন কিন্তু আমি দেখাতে পারবো আশা করছি। জীবনে প্রথম নিজের বাইক নিয়ে মুক্তিনাথ, তাও আবার আমরা ওখান থেকে এসে বাঁদিকে নিয়ে কিন্তু আমরা NH3 কানেক্ট করে নিলাম। এটার নাম হচ্ছে মালডুঙ্গা বেনি সড়ক। এই রাস্তাটা এখন 66 কিলোমিটার আমাদের এই রাস্তা দিয়ে জার্নি করতে হবে। একদম এই হাইওয়ে দিয়ে এখন টোটাল 66 কিলোমিটার জার্নি করতে হবে। সামনে অনেক ভালো ভালো পাহাড়ের রেঞ্জ আছে, কিন্তু মেঘ হয়ে গিয়ে না পুরো 12টা বাজিয়ে দিচ্ছে একদম। সামনে দুর্দান্ত সব পাহাড়ের রেঞ্জ আছে, দুর্দান্ত। সামনে থেকে ভিউটা দেখো শুধু। এটা হচ্ছে মাউন্ট অন্নপূর্ণা সম্ভবত। আরও এইখানে 2-3টে আরও পিক আছে, যেগুলো মেঘের কারণে অত স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট আমরা চোখে দেখতে পাচ্ছি। মানে দারুণ লাগছে, দারুণ, জাস্ট ওয়াও। আমরা এর থেকে আরও কাছাকাছি যাবো,
আমরা এত জায়গায় গেছি, মানে এত জায়গায় বলতে দেখো আমাদের তুলনায় অনেক জায়গায়, বাট অনেকের কাছে এটা খুব কমই ন্যূনতম জায়গা। মানে দার্জিলিং গেছি, সিকিম গেছি, এই নেপাল এলাম। যেটা দেখে মনে হলো যে নেপাল হচ্ছে চারিটা দিক থেকে যেন মানে এই দেশটাকে পাহাড়ে ঘিরে রেখেছে, তার মাঝখানে এই দেশটা পোখরা। পোখরা যেন পুরো পাহাড়ে ঘেরা একটা মানে শহর। কাঠমান্ডু তো আমি যাইনি, জানি না, বাট পোখরাটা এই দেখো, এই যাচ্ছি তো চারিদিকে পাহাড়, চারিদিকে। আর এই পাহাড় মানে অনেক উঁচু উঁচু পাহাড়। দার্জিলিংয়েও পাহাড় আছে, বাট সিকিমেও পাহাড় আছে। এগুলো যেন সেই মানে গগনচুম্বী পাহাড় এরকম একটা, মানে নেপালের পাহাড় অনেক বড়, অনেক বড়। তারপর এরকম রাস্তা, দার্জিলিং বলো সিকিম বলো, রাস্তায় জ্যাম লেগে থাকে। এখানে রাস্তাগুলো দেখো, মনে হবে না তুমি যেন সত্যি এরা বিদেশে এসে গাড়ি চালাচ্ছ। হয়তো অনেকের কাছে এটা কেনই বিদেশ, প্রতিবেশী দেশ, তা হলেও এটা আমাদের কাছে বিদেশ। আমরা নেপালে গিয়ে বাইক চালিয়েছি, নেপালে গিয়ে বাইক রাইড করেছি, এটাই আমাদের কাছে অনেক। এরকম একটা সুন্দর রাস্তা, এরকম রাস্তা তুমি পাবে না, সিকিমে পাবে না, দার্জিলিংয়ে পাবে না, আর কোথায় পাবে আমি জানি না। এরকম রাস্তা, দুদিকে এরকম বাড়ি, সামনে পুরো পাহাড়, চারিদিকটা পাহাড়ে ঘেরা, মানে এক অসাধারণ ভিউ। ল্যান্ডস্কেপটাকেই পুরো পাল্টে দিচ্ছে। মানে ভিডিওর মানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি যারা করতে চাও তাদের জন্য এইসব জায়গা একদম পুরো স্বর্গ, স্বর্গ। আমরা পোখরায় ছিলাম 30 ডিগ্রি টেম্পারেচার। আমরা কালকে দেখলাম জমসন অথবা মুক্তিনাথের 9 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার নেমে যাচ্ছে। আমরা সেরকমভাবে প্রিপারেশান নিয়েও আসিনি, জানি না আমাদের ভালো জ্যাকেট নেবো করেও নিয়ে নিই। এবার জানি না ওখানে গিয়ে পস্তাতে হয় কিনা, সেরকম হলে রেনকোট চাপিয়ে বসে থাকতে হবে। তো এই জায়গাটা একবার দেখে নাও। এই জায়গাটার নাম হচ্ছে, এখান থেকে ঢামপুস বলে একটা গ্রাম আছে, সেখানে চলে যাওয়া যায়। রামপুস ট্যুরিজম ম্যানেজমেন্ট কমিটি। আমরা এখান থেকে বাঁদিকে চলে যাব। ম্যাপটা একটু কানেক্ট করে নিও। আমরা এখান থেকে বাঁদিকে এই পাহাড়ে চলে এলাম। পোখরা থেকে প্রায় 20 কিলোমিটার মতন চলে এসেছি জার্নি করে। তো এখানে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি যেমন এখানে একটু টিফিন করব বলে দাঁড়িয়েছি, চা খাবো। মোমো অর্ডার দিয়েছি আর ব্রেড অমলেট অর্ডার দিয়েছি। ব্রেড অমলেট এখানে 130 টাকা, আর মোমো 190 টাকা, আর মিল্ক টি হচ্ছে 50 টাকা। তো অর্ডার দেওয়া হয়েছে, এখন বললাম তো দিলে এখানে খাওয়া দাওয়া করে যাব। তার আগে একটা জিনিস দেখাই, যে এখান থেকে ভিউটা দেখো। ওদিকে সব পাহাড়ে পুরো মেঘ চলে এসছে বলে কিছু মানে দেখা যাচ্ছে না যদিও, বাট পাহাড়ে ভ্যালির ভিউগুলো দেখা যাচ্ছে, সেগুলো তোমাদের একবার দেখাচ্ছি। স্নো ক্যাম্প মাউন্টেনটা দেখা যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। একবার তোমাদের দেখাচ্ছি, ঘুরিয়ে শুধু দেখো। তো এই হলো চারিদিকটার ভিউটা শুধু দেখো। আর স্নো ক্যাম্প মাউন্টেনগুলো ঠিক ওই মেঘের ঠিক পেছনে আছে। এরকম জায়গায় দাঁড়িয়ে চা, উফ। আর এই রাস্তায় এসে আমাদের আবার ওপরের দিকে উঠে যেতে হবে। আমাদের পুরো ঘুরে 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 ওপরের দিকে যেতে হবে। তো আমরা খাবারের যে অর্ডার দিয়েছিলাম, খাবার এসে গেছে। ব্রেড অ্যান্ড অমলেট আর মোমো অর্ডার করেছিলাম। এই হচ্ছে খাবার। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। এখানে 420 টাকার মতন আমাদের বিল হয়েছে। একটা জলের বোতলও আমরা নিয়েছি। জলের বোতল এই অত উপরে উঠবো, আস্তে আস্তে দাম বাড়বে। 40 টাকা জলের বোতল। মিল্ক টিটা 60 টাকা। ব্রেড অমলেটটা নিয়েছিল 130 টাকা, আর মোমোটা নিয়েছে 190 টাকা। সব নেপালি কারেন্সিতেই আমি বলছি এগুলো। এখন এই রাস্তাটা সোজা আমাদের যেতে হবে 46 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 0.03, হ্যাঁ মানে 3। যেটা সব থেকে বড় পিক দেখাচ্ছিলাম না, ওইটাই হচ্ছে মাউন্ট ফিস্টেল। ওর পাশে ছিল অন্নপূর্ণা, এদিকে হচ্ছে মাউন্ট ধুলাগিরি। পিকগুলো এখানে আছে, বাট এই জায়গাটা বলছে যে পরশুদিন পুরো একদম আকাশ ক্লিয়ার ছিল সারাদিন। আমরা পোখরাতে বৃষ্টি পেয়েছি, বাট সকালে মানে সারাদিনটা হচ্ছে পাহাড়ের এই সাইডটা পুরো একদম কি বলবো আর কি ক্লিয়ার ভিশন পাওয়া গেছে একদম। মানে সবকটা রেঞ্জ পাহাড়ের দুর্দান্ত লেগেছে এখান থেকে। বাট আজকের একদম পুরো মেঘ হয়ে গেছে। এখান থেকে ভিউটা দেখো।
এক্ষুনি ওই বাঁকটায় দাঁড়িয়ে তোমাদের একটা ভিউ দেখালাম, আবার একটা ব্যাগ উপরে উঠেই ভিউটা দেখো। মানে ক্যামেরা যে অফ করবো তার উপায় নেই। এখানে রাস্তাটা দেখো, তলা দিয়ে নদী যাচ্ছে, আবার ফের ওপরে এরকম পাহাড়, মাঝখান দিয়ে এরকম রাস্তা, দারুণ দারুণ। মাঝে মাঝে রাস্তায় এরকম কনস্ট্রাকশনের কাজ হওয়ার কারণে রাস্তা কিন্তু কিছু কিছু জায়গা খারাপ আছে, তো এগুলো একটু দেখে শুনে আসবে। খুব খারাপ যে তা নয়, দারুণ দারুণ জায়গাটা দেখো। এই জায়গাটা একটা মানে ছোট গ্রাম টাইপের, বেশ অনেক মোটামুটি লোকালিটি আছে অন্যান্য জায়গার তুলনায়। মানে এতটা এলাম প্রায়, হ্যাঁ প্রায় 40 কিলোমিটারের উপর গাড়ি চালানো হয়ে গেল, এতটা এলাম। বেশ সুন্দর বেশ জায়গাটা, অনেকক্ষণ বাদে এসে এরকম একটা লোকালিটি আমরা পেলাম। তো এখানটা বাগলিং এই জায়গাটার নাম। এদিকটা চলে গেলে হচ্ছে বাগলিংয়ে চলে যাবে। মুক্তিনাথ যাওয়ার জন্য আমাদের এই রাস্তাটা ওপরে উঠে যাচ্ছে, এই রাস্তাটা ধরে যেতে হবে। এখানে লেখা থাকবে ওয়েলকাম টু বাগলুং। বাগলুং বাগলুং জায়গাটার নাম বাগলুং, ওয়েলকাম টু বাগলুং এই জায়গাটার নাম। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছিল, আমরা সোজা ওপরের দিকে নিয়ে নিলাম, আর নিচের দিকটা দিয়ে কিন্তু বাগলুং চলে গেল। মানে এক্সাইটেড লাগছে, মানে আমরা মুস্তাং যাচ্ছি নেপালে, যেটাকে বলা হয় টাফেস্ট রোড, সেই জায়গাটা আমরা যাচ্ছি। আবার এখানটা ভিউটা দেখো, নদী কি তেজ এখানে, দারুণ দারুণ। দারুণ লাগছে এখান থেকে, দারুণ লাগছে। এটা হচ্ছে কালীগণ্ডকী রিভার, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। বাগলুংয়ের পর থেকে রাস্তার অবস্থা খুবই খারাপ, জানি না কতটা এই রাস্তা পাবো আমি। এরকম রাস্তা হলে খুব ভালো হয়, কিন্তু আগে যা পরিস্থিতি 2-4টে ফেস করে এলাম, ওরকম পরিস্থিতি পুরো রাস্তা জুড়ে যদি থাকে তাহলে কিন্তু সময় অনেকটাই লাগবে আমাদের এই গাড়ি নিয়ে। কারণ মনে হচ্ছে এবার এই রাস্তায় পুরোটাই পাবো আমরা বাগলুংয়ের পর থেকে। এটা একটু মাথায় রেখে এসো, মেন্টাল প্রিপেয়ার্ড হয়ে এসো। পাশ দিয়ে নদী যাচ্ছে, চারিদিকে এরকম পাহাড় পাহাড় আর পাহাড়। বেনি বাজার থেকে আমাদের সোজা যেতে হবে বেনি বাজার। এটা এবার এই রাস্তা ধরে সোজা আমাদের উপরে উঠে যেতে হবে। সত্যি কথা বলতে অনেকক্ষণ থেকে অফরোড চলছে আমাদের, মানে রাস্তাটা এতটাই খারাপ, অফরোড করেই মজা এসে যাচ্ছে। শুধুমাত্র আমার গাড়িটা যদি একটু হাইট হতো না, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি হতো, একটু এদিক থেকে, আর সকারটা এতই সফট, বারবার এই দেখেছে অল্পতেই থেকে যাচ্ছে। গাড়িতে একটু লোড হয়ে গেলেই একদম বসে যায়। আর এরকম সুন্দর সুন্দর পাহাড়, পাশ দিয়ে নদী যাচ্ছে, তার মধ্যে ফাটিয়ে অবরোধ চলছে এখন মুক্তিনাথের উদ্দেশ্যে। আমার পাহাড়টার যে অবস্থা হয়েছে কি বলবো, মানে একটা জায়গায় এতটাই জল ছিল, এতটাই কাদা ছিল, মানে পুরো একদম সাদা করে দিয়ে চলে গেছে আমার পাহাড়টা। এই দেখো বুটটার অবস্থা দেখো। এসো এসো নেপাল একবার ঘুরে যাও। এখানে রাস্তাটার অবস্থা দেখো, একদম সরু রাস্তা, নিচে দিয়ে নদী যাচ্ছে, খাত পুরো একদম, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা, ওয়াটার ক্রসিং। নেই জায়গা, নেই জায়গা, এখান দিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে চলো। চুটিয়ে অবরোড হচ্ছে, চুটিয়ে অবরোড হচ্ছে, ফাটিয়ে একদম। এরকম অবরোড আগে করিনি। হ্যাঁ কিছু সংখ্যক অবরোড করা হয়েছে, বাট
লেভেল এখনো বাকি আছে, সবে তো শুরু। ওপর থেকে ঝর্ণাটা পড়ছে দেখো, এই ঝর্ণাটা দারুণ, ওরে লাভলি। অনেক উঁচু থেকে পড়ছে ঝর্ণাটা, একদম সরু হয়ে। দেখো পুরো একদম পুরো পাহাড়ের কোল দিয়ে রাস্তা, কোনো সাইডে কোনো বর্ডার ফর্ডার নেই, একদম পুরো ন্যাড়া ফাঁকা রাস্তা। নেপালের বিউটি সত্যি অন্যরকম। বিভিন্ন জায়গার প্রকৃতি তার বিভিন্ন রূপ নিয়ে আছে, এটা মানতেই হবে। একটার সাথে একটা তুলনা করলে হবে না। এখান থেকে নদীটাকে একবার দেখাচ্ছি, দাঁড়াও। এখান থেকে ভিউটা দেখো, দারুণ লাগে। আর ওই সামনে পুরো স্নো ক্যাপ মাউন্টেন, মেঘে ঢেকে আছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় অতটা জাস্টিফাই করবে না। পুরো স্নো ক্যাপ মাউন্টেন এখান থেকে দেখা যাচ্ছে, চারিদিকটা দারুণ। একটু শুধু মেঘগুলো চলে গেলেই, মেঘগুলো একটু চলে গেলেই ব্যাস। কোথায় ক্যামেরাটা বন্ধ করবো না বুঝতে পারছি না, এত সুন্দর সুন্দর দৃশ্য। পুরো ক্লিফ হ্যাঙ্গার রোড, মানে মাথার ওপর পুরো পাহাড় এরকম দেখো, তার তলা দিয়ে আমরা যাচ্ছি। ও ভাই এগুলো আগে সব ভিডিওতে দেখা, এখন সেগুলো নিজেরা এক্সপিরিয়েন্স করছি। এই জায়গাটার নাম হচ্ছে তাতোপানি। এখান থেকে আর জমসন সম্ভবত ওই 50-60 কিলোমিটার এরকম হবে। তো আমাদের ভাবছি ওখানে গিয়ে আজকে স্টে করে যাব, কালকের মুক্তিনাথতে যাব, কারণ একদিনে হেট্রিক জার্নি হয়ে যাবে। কারণ লাগেজ রেখে যাব ভাবছি, কারণ লাগেজ নিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। জানি না কতটা ইনক্লাইন রাস্তা, তবে এরকম খারাপ রাস্তা হলে বারবার ডবল স্ট্যান্ডে ঠেকে যাচ্ছে গাড়ি। রাস্তাটা দেখো, দারুণ 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 রাস্তা, দারুণ। ও লাভলি, ঝর্ণাটা হচ্ছে দেখো, দারুণ ঝর্ণাটা শুধু দেখো, দারুণ 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 লাগছে। উফ, রাস্তাটা ওখানে এমন অবস্থা, মানে মানে ধুলো আর কাদা, ধুলোর মধ্যে আর পাতার মধ্যে ফেসে গিয়ে মনা হেঁটে হেঁটে আসছে। কিছু করার নেই, কারণ নামতেই হয়েছিল, কারণ বাড়ির পেছনে ব্যাক করছিল ঢাল হয়ে গিয়ে। পা চলছে না ওটো চলো, এখানে গাড়িরা আমার এই গাড়িতে আর হচ্ছে না, মানে পাওয়ার ল্যাক করছে প্রচুর। এখানে এসছি এখনো পর্যন্ত এই গাড়ি আমি পোখরায় দেখতে পেয়েছি, পোখরা ছাড়া এইসব সাইডে আমি দেখতেই পাইনি। সেকেন্ড গিয়ারে গাড়ির অবস্থা দেখো, আরো ডাউন হয়ে যাচ্ছে স্পিড, মানে যাচ্ছেই না গাড়ি, মানে এতটাই পাওয়ার ল্যাক করছে। এত পাওয়ার কম গাড়িটাতে। ঠিক আছে চলো, এই নিয়েই যাব। এখানে সব কাটা তেল পাওয়া যায়, কাটা তেল মিনস হচ্ছে বোতলের করে তেল পাওয়া যায় আর কি, মানে পেট্রোল পাম্পে ডিজেল ছাড়া কিছু পাওয়া যায় না।
আর আগে পেট্রোল পাম্প পাওয়া যাবে কিনা জানি না, অনেক আগে কিন্তু আমি মানে পোখরা থেকেই তোমরা আর কি তেলটা ভরে নিয়ে কিন্তু ওপরে উঠো, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আমার এখনো 2 গাঁট তেল পড়ে আছে, আমি হয়তো পৌঁছে যাব, বাট তবু একটা কিন্তু থাকে। এখানে নদীটা দেখো, নদীটা চড়া পড়ে গেছে, আর কিছুদিন বাদি থেকেই ব্যাস ঠিক এতটা চওড়া হয়ে নদীটা বয়, এতটা চওড়া হয়ে। আর দূরে একটা ঝর্ণা পড়ছে, মানে সেই একদম পাহাড়ের পিক থেকে। উফ, ক্যামেরা জাস্টিফাই করবে না, চোখে ছাড়া দেখা অসম্ভব। এত সুন্দর লাগছে, এত সুন্দর। পাহাড়টা ঠিক যতটা উপরে মনে হচ্ছে মেঘের ভিতর থেকে ঝর্ণাটা পড়ছে, এতটাই উপরে। আমাদের ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগা শুরু হয়েছে আমাদের, আস্তে আস্তে ভালোই ঠান্ডা লাগছে। আমরা অনেকটা অল্টিটিউড গেইন করে ফেলেছি। এখানকার পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যেন পুরো মানে সেই ভেলভেটের কাপড় জড়ানো আর কি, এত সুন্দর, ফ্যান্টাস্টিক লাগছে। সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। এই জায়গাটা দারুণ দারুণ, ওদিকে রোদ্দুর, দারুণ লাগে দারুণ লাগে, দারুণ দারুণ। নেপাল দারুণ, কটা পাহাড় দেখে সত্যি মন ভরে গেল, সত্যি মন ভরে গেল। পোখরা অবধি ঠিক আছে, আসল মজা হবে পোখরার পরের দিন যেদিকে মুক্তিনাথ যাবে। এরকম পাহাড়ের ভিউ আমরা কোথাও দেখিনি। তো এখানে পোখরার পর থেকে কোথাও পেট্রোল আমি পাইনি বলে এখান থেকে আমাকে তাই ওই বোতলে যে পেট্রোল পাওয়া যায় ওই ভরতে হলো। পোখরায় 154 বা 55 টাকা পেট্রোলের লিটার হলে এখানে 200 টাকা করে লিটার নিল। 2 লিটার নিয়েছি কারণ আমার একটাই গাঁট তেল পড়েছিল। এটাতে আমার কালকের হয়ে আমি আশা করছি পোখরা পৌঁছে যাব। আজকে আর মুক্তিনাথ যাব না, কারণ হচ্ছে একই বেলা হয়ে গেছে, দ্বিতীয়ত একটু ব্রিদিংয়ের সমস্যা হচ্ছে আমার, কেন জানি না, একটু আস্তেই কথা বলছি ওই জন্য। তো এখান থেকে যারা চাও তারা পেট্রোল ভরে নিতে পারো, অসুবিধা নেই। ওই 50 টাকা করে এক্সট্রা যাবে নর্মাল পেট্রোলের থেকে। সামনের ল্যান্ডস্কেপটা একবার দেখো, দারুণ দারুণ। সত্যি মনে হচ্ছে যেন অন্য জগৎ, দারুণ লাগছে, দারুণ। এরকম পাহাড় আগে দেখিনি। সিকিমে গিয়ে দেখেছি, বাট এতটা বড়, এতটা কাছ থেকে দেখিনি। বেশ সুন্দর। রাস্তাঘাট এত খারাপ তো, তাও যেন এসব কোনো মালুম হচ্ছে না। এই 2-4 এইরকম ভিউ দেখে না রাস্তাঘাট কিছু মালুম হচ্ছে না। ভাত নিয়েছি, ভাত যেখানেই যাই ভাত খুঁজি। পাহাড়ের এত উপরে এসে ভাত খাচ্ছে। এখানে স্যালাড আছে, এখানে ডাল আছে, ভেজ থালি যদিও। আর এখানে আছে হচ্ছে তরকারি, আলুর একটা তরকারি আছে, ওখানে আচার আছে। এই ডালটা কিরকম একটা তেতো তেতো খেতে, খাবি তুই? না তুমি খাও। আমার জন্য মোমো অর্ডার দিয়েছি, আসছে। ভেজ থালি এখানে 400 টাকা। এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর, খারাপ না। এই একটা মতো রেস্টুরেন্ট আছে এখানে দেখলাম, 400 টাকা ভেজ থালি। আমাদের কলকাতার থেকে অনেক ভালো, 30 টাকায়। কলকাতার সাথে তুলনা করলে হবে? ঠিক আছে, চলো। তো আমরা এখন মারফাতে আছি, আর এই হোটেলটা থেকে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখান থেকে আমরা জংশনের উদ্দেশ্যে যাব।
আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি। আজকের আমরা মুক্তিনাথে যেতে পারছি না, কালকের যাব। আজকের আমরা ওখানে স্টে করব, লাগেজগুলো ওখানে রাখবো, কারণ অত লাগেজ নিয়ে অত দূর যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে। এখান থেকে আমরা একটু লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে মোমো খেয়েছি, আর মনে হচ্ছে ভেজ থালি নিয়েছিল। টোটাল ওই 750 টাকার মতন লেগেছে। না 750 না, 400, 500, 550, 550-600 টাকার মতন লেগেছে। করেছি আজকে মারফাতে থাকবো। এখান থেকে জংশন আর আধ ঘন্টা মতন বাকি। তা আমার ইচ্ছা আছে, বা একজন দাদা বললো যে মারফাতেই থেকে যেতে, জংশনে অ্যাজ সাচ কিছু নেই। তো আমরা ভাবছি যে মারফাতে আপার সাইডে যাব, গিয়ে ওখানেই থাকবো। কত দূর কী হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, সব কিছু ডিটেলসই দেবো তোমাদের। এগুলো হচ্ছে পুরো আপেল গাছ, এগুলো আপেল গাছ। আপেল এখনো কিছু হয়নি, যদিও ধরেনি, আর এগুলো সব আপেল, রেড আপেল। এদিকে পাহাড়টা দেখো, দিস ইজ মারফা। বেশ ভালো জায়গাটা, এখানে হোটেল আছে, এগুলো হোটেল রেড অ্যাপেল। এইসব জায়গাগুলো ট্রাই করতে পারো। আমরা এখন যাচ্ছি হোটেলের খোঁজে। চলো। Wow, what a nice place.